হ্যালো ভিউয়ার্স, আমি দ্বীপ প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে আজকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের তরঙ্গ চ্যাপ্টারটির উপর ক্লাস নেব। আমার পরিচয় হচ্ছে, আমার নাম হৃত্বিক মুরাল। আমি চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের একজন ছাত্র। আসলে আমরা তরঙ্গ ক্লাসটা স্টার্ট করি। প্রথমত আমার প্রথম টপিক হচ্ছে তরঙ্গ। তরঙ্গ ব্যাপারটা আসলে কি? তরঙ্গ শব্দটা যখনই আমরা শুনি তখন আমাদের প্রথমে একটা শব্দের কথা মনে পড়ে, সেটা হচ্ছে আন্দোলন। তো আন্দোলন জিনিসটা আসলে কার মধ্যে হচ্ছে, মানে যেহেতু তরঙ্গটা একটা মাধ্যমের মধ্যে হচ্ছে, অবশ্যই তার মাধ্যমের কণাগুলোর মধ্যে যে আন্দোলনটা হচ্ছে সেই আন্দোলনটা হচ্ছে আমার তরঙ্গ হিসেবে আমরা ডিনোট করি। তো ব্যাপারটা হচ্ছে, একটা প্রশ্ন আসতেছে যে মাধ্যমের কণাগুলোর মধ্যে আন্দোলনটা কিভাবে হয়, বা কি প্রক্রিয়ায় আসলে আন্দোলনটা তৈরি হচ্ছে। তো আমি যদি একটা মাধ্যম চিন্তা করি, এরকম একটা বক্সের মধ্যে একটা মাধ্যম চিন্তা করলাম, আমি মাধ্যমের মধ্যে কিছু ডট দিলাম, সেটা আমরা মাধ্যম কণা হিসেবে চিন্তা করি। এর মাধ্যমে একটা স্থিতিজাবক ধর্ম আছে। স্থিতিজাবকতা বলতে আমরা আসলে কি বুঝি? যদি আমি একটা মাধ্যমকে সম্প্রসারিত বা সংকুচিত করি, তাহলে সে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায়, আরেকটা স্টেটে রূপান্তরিত হয়। এখন সে শেষ অবস্থা থেকে তার আদি অবস্থায় ফিরে এসে যে প্রবণতাটা শো করে, সেটাই হচ্ছে আমার স্থিতিজাবকতা। এখন একটা মাধ্যমের স্থিতিজাবকতা আসলে মেনলি তার মাধ্যমের কণাগুলো স্থিতিজাবকতার সমষ্টি। তার এখন আমি যদি তার এই মাধ্যমে প্রথম কণার মধ্যে যদি একটা লিটল অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করি বা একটা ধাক্কা দিই, তো তাহলে প্রথম কণাটা নিজের অবস্থা থেকে নিজের অবস্থায় একটা কম্পন যে কম্পিত হওয়া শুরু করবে। এখন সে কিন্তু তার জায়গা চেঞ্জ করতে পারবে না, কারণ তার পাশে আরো কণা আছে যেগুলো তার জায়গাকে চেঞ্জ করতে দেবে না। তো সে কি করবে? সে নিজের জায়গা থেকে উপরে নিচে কম্পিত হতে থাকবে, এবং সাথে সাথে সে তার পাশের কণাকে প্রভাবিত করবে, ফলে তার পাশের কণাটিও সেই অ্যামাউন্ট অফ ফোর্সে কম্পিত হওয়া শুরু করবে। এভাবে সে তার পাশের কণাকে এভাবে চলতে থাকবে। তো আমি জিনিসটা তার তরঙ্গের মধ্যে জিনিসটা ব্যাপারটা বুঝতেছি যে এখানে আমাদের মাধ্যমের কণাগুলো তার জায়গা চেঞ্জ করে না, সে মেনলি তার শক্তিটাকে ট্রান্সফার করে। তো আমার যে তরঙ্গের সংজ্ঞা, তাহলে আমি তরঙ্গ আসলে মেনলি কেমন সৃষ্টি সেটা আন্দাজ করতে পারছি যে তরঙ্গ আসলে মেনলি মাধ্যমের কণাগুলোর মধ্যে জায়গা চেঞ্জ করে না, কিন্তু তার শক্তিকে সঞ্চারিত করে। এটা হচ্ছে আমার তরঙ্গ। তো এরপর আসে তরঙ্গ সংক্রান্ত একটা রাশি আমরা ধারণা পাবো। তরঙ্গের একটা যদি আমি গ্রাফ আঁকি, সেটা হচ্ছে যে গতিপথ মনে করে এটা একটা কণার গতিপথ, এটা একটা পূর্ণ স্পন্দন। তো প্রথম যে রাশিটা আমরা জানতে হবে সেটা হচ্ছে আমার কম্পাঙ্ক। কম্পাঙ্ক যেটা আমি একটা বিয়োগ করি, মনে করি এই কম্পাঙ্কর মধ্যে কোন একটা কণা টি সময়ে অ্যান্টি কম্পন দেয়, কম্পন দেয়। তাহলে 1 সেকেন্ড সময়ে সে দেবে n/t কম্পন। তাহলে একক সময়ে কণাটি যে পরিমাণ কম্পন দেয় সেটা হচ্ছে আমার কম্পাঙ্ক, f = n/t বলতে পারি। আর f এর একক হচ্ছে আমার হার্জ। তো এটা হচ্ছে আমার কম্পাঙ্ক। এরপর একটা টার্মস আসে, সেটা হচ্ছে যে আমার পর্যায়কাল। তো পর্যায়কাল বলতে আমি আসলে জিনিসটা কি বুঝাই, যেটা আমি টি দ্বারা ডিনোট করি। টি দ্বারা হচ্ছে যে একটা পূর্ণ স্পন্দন, জাস্ট একটা পূর্ণ স্পন্দন দিতে তার যে পরিমাণ সময় লাগে সেটা হচ্ছে আমার পর্যায়কাল। মানে ব্যাপারটা হচ্ছে যদি ও মানে পর্যায়কাল টি সেকেন্ড সময়ে যদি একটি পূর্ণ স্পন্দন তাহলে 1 সেকেন্ড সময়ে সে 1/t পূর্ণ স্পন্দন দেবে। কারণ আমি কি জানতাম 1 সেকেন্ড সময়ে যে পরিমাণ কম্পন দিচ্ছে বা কম্পন বা স্পন্দন দিচ্ছে সেটাই আমার কি ফ্রিকোয়েন্সি। কারণ আমি f সমান 1/t বলতে পারি, এটা আমার ফ্রিকোয়েন্সি আর পর্যায়কালের মধ্যে একটা সম্পর্ক। এরপর আসি তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য ব্যাপারটা হচ্ছে যে এই পর্যায়কাল সময়ে সে একটা পূর্ণ স্পন্দন দিচ্ছে, এই পূর্ণ স্পন্দনে সে যে দূরত্বটা অতিক্রম করে সেটা হচ্ছে আমার একটা তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যাম্ডা দূরত্ব। যদি আমি চিন্তা করি যে n কম্পনে একটা কণা যদি n কম্পনে s দূরত্ব অতিক্রম করে, সুতরাং একটি কম্পনে s/n দূরত্ব অতিক্রম করবে, তাহলে আমি কি বলতে পারি, ল্যাম্ডা ইকুয়ালস টু s/n। ল্যাম্ডা ইকুয়ালস টু s/n। তাহলে আমি এখন এই তিনটে সূত্রকে একসাথে লিখি, এই পাশে লিখে দেন। একটা হচ্ছে আমার f = n/t, আবার f = 1/t, একটা ল্যাম্ডা = s/n। এরপর সব তিনটে হলো। এরপর আমরা আসলাম তরঙ্গ বেগ। তো তরঙ্গ বেগ বলতে
আমরা ব্যাক বলতে আমরা জানি যে এক সময়ে যে দূরত্ব অতিক্রম করে, তো ব্যাপারটা এখানেও সেম, এস বাই টি সময়ে যে দূরত্ব অতিক্রম করতেছে। তো আমার এখানে যেহেতু এটা একটা কণার ক্ষেত্রে, কণাটা মনে করি আমরা জানি যে এখানে যে ল্যামডা ইকুয়াল টু এস বাই এন পাইছি, তো এস ইকুয়াল টু আমি কি লিখতে পারি ল্যামডা এন, তাহলে এস যেটা আমি কি ল্যামডা এন বসাতে পারি, নিচে আমার টি বসাতে পারি। আবার এন বাই টি ইকুয়াল টু আমি কি জানি ফ্রিকোয়েন্সি, তাহলে এফ এফ ল্যামডা। তো আমি এখান থেকে পাই ভি ইকুয়াল টু হচ্ছে যে এফ ল্যামডা, এটা আমার একটা ইম্পর্টেন্ট সূত্র, ভি ইকুয়াল টু এফ ল্যামডা। আমার এই তিনটে সূত্রের উপর চারটা সূত্রের উপর আমার কিছু ছোটখাটো ম্যাথ আসতে পারে। তো আমি একটা ম্যাথ সম্পর্কে একটা এক্সাম্পল আমি এখানে করাচ্ছি। এক্সাম্পল 1, বড় করে একটা প্রশ্ন দেওয়া আছে যে দুইটা মাধ্যম দেওয়া আছে, পি ও কিউ মাধ্যমে শব্দের বেগ 300 ms/s যতক্ষণে ও 340 ms/s। তারপর দেওয়া আছে দুই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে তার একটু 0.2 মিটার। তাহলে কিউ বা প্রশ্ন হলো সুশলাকার 50 কম্পনে কিউ মাধ্যমে কত দূর যাবে, 50 কম্পনে কিউ মাধ্যমে কত দূর যাবে। তো এবার তাহলে আমি চারটা সূত্রের মাধ্যমে অঙ্কটা ইজিলি শেষ করে দিতে পারি। জিনিসটা একটু দেখি, আমার জিনিসটা হচ্ছে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। আমি যদি চিন্তা করি এখানে মধ্যে একটা জিনিস বোঝা যায় যে যার ভি এর মান বেশি হবে তার ল্যামডা মানটাও বেশি হবে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের যে পার্থক্য 0.2, তো তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে ল্যামডা মাইনাস এখানে 0.2, কি আগে মানে কিউ আগে আসবে, আমি এটাতে কি জিনিসটা দেখতে পারি, বুঝতে পারি যে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা দিয়ে চিন্তা করতে পারি যে যার ভি এর মান বেশি তার তরঙ্গ দৈর্ঘ্যের মান বেশি, তাহলে ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি হবে। তো এখন আমি দেখতে পারি ল্যামডা ইকুয়ালস টু ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, তো ল্যামডা ইকুয়ালস টু কি, তাহলে হচ্ছে ভি বাই এফ, তাহলে ভি কিউ বাই এফ মাইনাস ভি পি বাই এফ। আমি এখান থেকে ভি কিউ আর ভি পি এর মান বসা করি, এখান থেকে আমি এফ এর মানটা বের করতে পারি। এফ এর মানটা যদি বের করতে পারি তাহলে আমি ল্যামডা কিউ এর মানটাও বের করে দিতে পারি। যদি এখান থেকে আমি এফ এর মানটা তোমাদের ক্যালকুলেটর বসে মানটা পাবা, সেটা হচ্ছে যে 200 হার্জ, তাহলে আমি এখান থেকে ল্যামডা কিউ এর মানটা বের করতে পারি। কেমনে পারি, কারণ ল্যামডা ইকুয়াল হচ্ছে ভি বাই এফ, তাহলে হচ্ছে ভি কিউ বাই এফ দিলে এখান থেকে আমি পাই ল্যামডার মান হচ্ছে 1.7 মিটার। তো ল্যামডার মান আমার প্রশ্ন করছে সুশলাকার 50 কম্পনে কিউ মাধ্যমে কত দূর যাবে। তো আমার মনে আছে আমরা যে এই যে ল্যামডা ইকুয়াল টু এস বাই এন লিখছি, তো আমি এখানের মধ্যে এখানে ল্যামডা মান আছে আমার আর এন এর মান বলে দিয়েছে 50 কম্পনে, তাহলে এস এর মান কি, তাহলে আমি এস ইকুয়াল টু কি লিখতে পারি এখানে ল্যামডা ইনটু এন, তাহলে আমার ল্যামডার মান হচ্ছে 1.7 আর কম্পন হচ্ছে 50, তাহলে এটার মান আসে 85 মিটার। তাহলে আমরা চারটা সূত্রের উপর আমরা এরকম অঙ্ক, এই টপিক্সের এরকম যেসব ম্যাথ আছে আমরা সেগুলো সমাধান করতে পারি। আচ্ছা এরপর আসো তরঙ্গের প্রকারভেদ। মেইনলি তরঙ্গের প্রকারভেদ হচ্ছে দুই প্রকার, তো একটা হচ্ছে আমার আত তরঙ্গ, আরটা হচ্ছে যে অনুদৈর্ঘ্য তরঙ্গ বা আত তরঙ্গ, অনুদৈর্ঘ্য বা লৌকিক তরঙ্গ যেটা বলা হয়। আত তরঙ্গ ব্যাপারটা কি, আত তরঙ্গের আমি দুইটা চিত্র আঁকি, সেটা হচ্ছে যে এই গ্রাফটা আমরা আত্মরঙ্গ বলতে যে সংখ্যাটা দেওয়া হয় সেটা হচ্ছে কম্পনের দিকের সাথে সমকোণ থাকবে, সমকোণে প্রসারিত হবে। তাহলে জিনিসটা দেখো, আমার কম্পনের দিক যদি এই সাইডে হয় তাহলে এর সাথে একটা সমকোণে কম্পিত হচ্ছে, এটা হচ্ছে আমার আত্মরঙ্গ। সেমলি যখন আমি অনুদৈর্ঘ্য তরঙ্গের কথা বলবো, অনুদৈর্ঘ্য তরঙ্গ সেটা হচ্ছে যে আমার কম্পনের দিকের সাথে সমান্তরালে, ব্যাপারটা চিত্রটা এরকমই হবে। এই এটা হচ্ছে কি আমার কম্পনের দিক এই সাইডে, কিন্তু আমার যে তার কম্পনের দিক তার মানে এখানে আমাদের কণাগুলো আমার কম্পনের দিকের সাথে সমান্তরাল অগ্রসর হচ্ছে, এটা হচ্ছে আমার সেজন্য অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো আর তরঙ্গ আর অনুদৈর্ঘ্য তরঙ্গ দুটা টপিকস খুব ইম্পর্টেন্ট, এবং এদের পার্থক্যগুলো তোমরা বই থেকে দেখে নেবা। এটা আমি আর তেমন কিছু বলতেছি না, বেসিক জিনিসটা এটাই।
একজন কম্পনের সমান সম্মুখের সাথে সমকোণ অগ্রসর হবে, আর একটা কম্পনের সাথে সমান্তরাল অগ্রসর হবে। এরপর আসো অগ্রগামী তরঙ্গ। অগ্রগামী তরঙ্গ হচ্ছে মানে তরঙ্গের দিকের সাথে নির্দিষ্ট বেগে সোজা সামনের দিকে অগ্রসর হবে। তো অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে আমি একটা চিত্র আঁকি, গ্রাফ আঁকি, সেটা হচ্ছে যে মানে এটা চিন্তা করো, এটা হচ্ছে আমার একটা অগ্রগামী তরঙ্গ যে সামনের দিকে অগ্রসর হচ্ছে, এটা তার সরণ হচ্ছে ওয়াই। তো কিছু কিছু অঙ্কে দেখা যায় যে অগ্রগামী তরঙ্গের সরণ বের করতে পারি। আমি তাহলে সরণের একটা দুইটা সূত্র দেখতে পারি। একটা হচ্ছে y ইকুয়ালস টু a sin ওমেগা t মাইনাস টুয়াইস পাই বাই ল্যামডা ইনটু x, অথবা লিখতে পারি a sin টুয়াইস পাই বাই ল্যামডা vt মাইনাস x। এটা হচ্ছে আমার তরঙ্গের অগ্রগামী তরঙ্গের সরণের সূত্র। তো এখানের মধ্যে আমি একটা জিনিস নোট করে লিখতে পারি যে দশা পার্থক্য। এখন তাহলে দশা পার্থক্য জিনিসটা আসলে মেনলি এই টুয়াইস পাই বাই ল্যামডা ইনটু x এটাকে বোঝায়। কারণ দশা পার্থক্য জিনিসটা আসলে কি? দশা পার্থক্য মেনলি জিনিসটা হচ্ছে যে কোনো একটা কৈরিক সরণ, মানে হচ্ছে যে কোনো একটা কণা এক অবস্থান থেকে আরেক অবস্থানে গেছে, তার মধ্যে তার যে সরণের কৈরিক ব্যবধান সেটা হচ্ছে আমার দশা পার্থক্য। তো দশা পার্থক্য আসলে জিনিসটা হচ্ছে যে যেটা আমি ফাই দ্বারা ডিভাইড করি সেটা হচ্ছে আমার টুয়াইস পাই বাই ল্যামডা ইনটু এক্স। তো এক্সটা আসলে কি? এই যে অনুভূমিক দিকে তার সরণ বা পথ পার্থক্য, যেটা এক্স হিসেবে যেটা আমি চিন্তা করি সেটা হচ্ছে আমার পথ পার্থক্য। তো আমরা কিছু অনেকগুলো অঙ্ক দেখবো যেটা আমরা দশা পার্থক্য বা পথ পার্থক্যের উপর নির্ভর করে অঙ্ক দেওয়া হয়। যে পথ পার্থক্য দেওয়া থাকে তো আমার দশা পার্থক্য বের করতে বলে, আমি এই সূত্র দ্বারা টুয়াইস পাই বাই ল্যামডা সূত্র দ্বারা আমি দশা পার্থক্যটা বের করতে পারি। এরপর আসি দশা পার্থক্য দেখো। এখন হচ্ছে যে অনেক সময় অগ্রগামী তরঙ্গের বেগ বের করতে দেওয়া হয়, বেগ বের করতে জানা বা প্রশ্ন দেওয়া থাকে। তো আমি জানি যে কি v ইকুয়ালস টু dy বাই dt। তার মানে আমার এখানে y এর সমীকরণ দেওয়া আছে, আমি এটাকে জাস্ট ডিফারেন্সিয়েট করলেই পাওয়া যাবে। তো আমি যদি এটা t সাপেক্ষে ডিফারেন্সিয়েট, তাহলে আমি যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমার ধ্রুবক চলে আসবে এই সাইডে, sin কে করলে অবশ্যই cos আসবে। শুধু t এর সাথে আছে এখানে v, তাহলে a বেরিয়ে আসবে যেহেতু টুয়াইস পাই বাই ল্যামডা ইনটু আছে, তাহলে টুয়াইস পাই বাই ল্যামডা ইনটু v, sin কে করলে cos, সেম বসে যাবে টুয়াইস পাই বাই ল্যামডা vt মাইনাস x। এটা হচ্ছে যে তো অগ্রগামী তরঙ্গে v। তো এখান থেকে আমি একটা কিছু নোট দিয়ে লিখতে পারি, কিছু জিনিসটা লিখতে পারি যে সর্বোচ্চ সরণ কখন হবে, সর্বোচ্চ বেগ কখন হবে। মানে ব্যাপারটা হচ্ছে যে নোট দিয়ে লিখলাম ymax কখন হবে, যখন sin এর মান 1 হবে, তাহলে সর্বোচ্চ সরণ তখনই হবে ymax ইকুয়ালস টু a, কারণ sin এর মানটা পুরোপুরি 1 চলে আসবে এবং sin এর সর্বোচ্চ মান হচ্ছে 1, সেজন্য y এর মান a হবে। এবং তাহলে আরেকটা জিনিস আসছে কি vmax, মানে সর্বোচ্চ বেগ কখন হবে, সর্বোচ্চ বেগ হবে যে যখন cos এর মান 1 আসবে, তখন তার সর্বোচ্চ বেগের মান কত হবে a ইনটু টুয়াইস পাই বাই ল্যামডা ইনটু v। এটা হচ্ছে আমার সর্বোচ্চ বেগ। তাহলে আমি সেরকম যদি তরঙ্গের ত্বরণের সঙ্গে বিরত হলে তাহলে আবার কি হবে dv বাই dt। তাহলে আমি কি v কে ডিভিশন করব, তাহলে v কে ডিভিশন করলে কি আসে a প্লাস ল্যামডা আবার হবে, তাহলে হচ্ছে 4 পাই স্কয়ার ল্যামডা স্কয়ার v স্কয়ার। তো যেহেতু cos কে আবার sin আসবে, তাহলে একটা মাইনাস sin আসবে, মাইনাস sin টুয়াইস পাই বাই ল্যামডা vt মাইনাস x। তো ব্যাপারটা এরকম। তো আমি জিনিসটা দেখলে আমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমার y ইকুয়ালস হচ্ছে a sin টুয়াইস পাই বাই ল্যামডা vt মাইনাস x। আমি যদি এখান থেকে a sin টুয়াইস পাই বাই ল্যামডা vt মাইনাস x এর y লিখতে পারবো, তো সমান লিখতে পারবো কি 4 পাই স্কয়ার v স্কয়ার ল্যামডা স্কয়ার ইনটু y। তো এখন আমার জিনিসটা হচ্ছে যে mx সর্বোচ্চ ত্বরণ কখন হবে, সর্বোচ্চ ত্বরণ যখন হবে যখন আমার sin এর মান 1 হয়। তো আমি কি লিখতে পারি mx হবে যে মাইনাস a 4 পাই স্কয়ার v স্কয়ার ল্যামডা স্কয়ার। তাহলে আমি এখান থেকে তিনটা জিনিস পাচ্ছি, একটা সূত্র, একটা সূত্র পাচ্ছি। আমার অগ্রগামী তরঙ্গের যে কোনো অঙ্ক করার জন্য এই সূত্রগুলো জানা থাকলে আমার হবে, আমি এগুলোর উপর বেস করে যে কোনো অঙ্ক সমাধান করতে পারবো। তো এটা হচ্ছে আমার অগ্রগামী তরঙ্গের কিছু সূত্র। আসলে আমরা একটা এক্সাম্পল দেখি।
এই সূত্র বুঝবো বেস করে কি করতে দেওয়া আছে, বড় করে একটা সমীকরণ দেওয়া আছে y = 0.1 sin 200 পাই t minus 20 পাই x by 70। আমি কিছুক্ষণ আগে আমি সূত্র লিখে রাখি as sin plus pi by lambda v2 minus x অথবা sin omega t minus twice pi by lambda into x। তো আমি দেখো আমাকে বলছি এখান থেকে এটা যদি একটা সমীকরণ, এটার বিস্তার, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ ইত্যাদি নির্ণয় করো। তো আমি যদি এই সমীকরণের সাথে তুলনা করি এর সাথে, তাহলে আমি এখানে কয়েকটা মান দেখে ফেলতে পারি। a = হচ্ছে আমার 0.1, ওমেগা হচ্ছে 200 পাই, আর x তো এখানে আর লাগছে না। তাহলে প্রথমে যদি বের করতে বলছে আমাকে এর বিস্তার, যেটা আমি a পেয়ে গেলাম, তারপর হচ্ছে আমার কম্পাঙ্ক বের করতে চাই। আমি জানি যে ওমেগা আবার টুয়াইস পাই f, তো 200 পাই। তাহলে এখান থেকে আমি কম্পাঙ্ক পাই, কম্পাঙ্ক হচ্ছে যে আমার 100 হার্জ। এরপর আমাকে বের করতে হলো তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। আমি কি জানি v f ল্যামডা, এটা দিয়ে করতে পারি। আবার তরঙ্গ দৈর্ঘ্য না, আমি জিনিসটা এখানে দেখতে পাচ্ছি যে টুয়াইস পাই ল্যামডা 20 পাই বাই 70 দেখতে পাই। টুয়াইস পাই বাই ল্যামডা 20 পাই বাই 70। তাহলে আমি এখান থেকে ল্যামডার মান বের করতে পারি। ল্যামডার মান আসে আমার 1.7 মিটার। এরপর আসে তরঙ্গ বেগ। তরঙ্গ বেগ হচ্ছে আমার, তাহলে আমি এখানে ল্যামডা পাইলাম, f পাইলাম, তাহলে v আমি কি জানি, f ল্যামডা। তাহলে হচ্ছে যে 100 × 1.7, তাহলে আমার এটা মান আসতে পারে কি 170 ms/s। তো আমি দেখতে পাচ্ছি তরঙ্গ অগ্রগামী তরঙ্গের এইসব সূত্রের উপর বেস করে আমি মোটামুটি অগ্রগামী তরঙ্গের ম্যাথগুলো সলভ করতে পারি। আজকে পর্যন্ত আমি এতটুকুই এই 4টা টপিকের উপর। পরবর্তী ক্লাসে অগ্রগামী তরঙ্গের এর উপর বিস্তারিত এক্সাম্পল দেখাবো। শেষ।